গত ক্লাসে আমরা টু স্ট্রোক ইঞ্জিন নিয়ে পড়তেছিলাম। আমরা ভালভ টাইমিং যে ডায়াগ্রাম সেটা নিয়ে আলোচনা করতে করতে আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছিল। তো টু স্ট্রোক ইঞ্জিনের কনসেপ্ট আসলে অতটুকুই আপনাদের জন্য আপাতত, যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি কোর্স। তো পরে যদি সুযোগ হয় তাহলে আমি, যদি হাতে সময় থাকে, তাহলে আরো কিছু কনসেপচুয়াল যে ব্যাপার স্যাপার গুলো আইসি ইঞ্জিনের, সেগুলো নিয়ে আলোচনা করব। এই দফায় আমরা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন নিয়ে পড়বো। টু স্ট্রোক ইঞ্জিনে আমাদের যেটা ছিল যে ইঞ্জিনটা দুইটা স্ট্রোকে কাজ করবে। প্রথম দফায় সেটা হচ্ছে সাকশন আর কম্প্রেশন একসাথেই কাজ করে ওয়ান স্ট্রোকে, বা আপ স্ট্রোক যেটা। আর পরবর্তী যে স্ট্রোকটা সেটাতে এক্সপানশন আর এক্সস্ট, সেটা আরেকটা স্ট্রোকে কাজ করে। অর্থাৎ আপ স্ট্রোক আর ডাউন স্ট্রোক দুইটাই কাজ করে। আর এখানে আমরা এর অ্যাপ্লিকেশন দেখছিলাম যে লন মোয়ার, চেইনসো, উইড ওয়েকার, কার্ট রেসিং, সেগুলোর ক্ষেত্রে আমরা টু স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করি। ভালভ টাইমিং ডায়াগ্রাম ছিল যে আমাদের একটা ইঞ্জিনে দুইটা ভালভ থাকে, একটা হচ্ছে ইনলেট ভালভ আর একটা হচ্ছে এক্সিট ভালভ বা এক্সস্ট ভালভ বলে। আমাদের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই যে পিস্টনটা, এই পিস্টনটা কিন্তু পুরো অংশ জুড়ে ওঠে আর পুরো অংশ জুড়ে নামে না। আমাদের এই ক্ষেত্রে যেটা হয়, একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত সে উঠতে পারে, উপরে যতটুকু নির্দিষ্ট অংশ পর্যন্ত উঠতে পারে তাকে আমরা বলতেছি টপ ডেড সেন্টার। আর নিচে যত অংশ পর্যন্ত সে নামতে পারে সর্বনিম্ন, সেটাকে আমরা বলতেছি বটম ডেড সেন্টার বা বিডিসি। তো আমরা ভালভ টাইমিং ডায়াগ্রাম যখন পড়তেছিলাম, আমরা বলতেছিলাম যে এটা একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা নির্দেশ করে যে আমার কোন সময়ে কোন স্ট্রোকে এই ভালভটা ওপেন হচ্ছে কিংবা ক্লোজ হচ্ছে। আমরা 4 স্ট্রোক ইঞ্জিন নিয়ে পড়তেছি, তো নামেই বোঝা যাচ্ছে 4টা স্ট্রোক আছে এতে। তো ওয়ার্কিং সাইকেল ইজ কমপ্লিটেড ইন 4 স্ট্রোকস অফ দ্য পিস্টন or 2 revolutions of crankshaft. আমি একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি, মার্ক করতে সুবিধা হবে। 4 strokes of the piston or 2 revolutions of the crankshaft. এই 4টা স্ট্রোক কি? একটা হচ্ছে সাকশন, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে এক্সপানশন আর একটা হচ্ছে এক্সস্ট। এই 4টা স্ট্রোক কাজ করে। এর মধ্যে আমাদের যখন কম্প্রেশন স্ট্রোকের শেষের দিকে এসে এই ফুয়েলটাকে ইগনাইট করা হয়, অর্থাৎ এই ফুয়েলটাকে জ্বালানো হয়, এবং জ্বালানোর ফলে যে বিস্ফোরণটা ঘটে, সেই বিস্ফোরণের ধাক্কাতে এর এক্সপানশন ঘটে। এই এক্সপানশন স্ট্রোক যেটা, সেটাকে আমরা বলতেছি পাওয়ার স্ট্রোক। এই ধাপেই অ্যাকচুয়ালি আমার একটা 4 স্ট্রোক ইঞ্জিন কাজ করে। এই ধাক্কাটা হচ্ছে একটা লিনিয়ার মোশন। এই লিনিয়ার মোশনকে রোটারি মোশন অর্থাৎ ঘূর্ণন ক্রিয়াতে কনভার্ট করা হয়, এবং তাকে একটা ফ্লাইহুইল বলে ডিভাইস আছে সেখানে স্টোর করা হয়, যাতে পরবর্তী যে 3টা স্ট্রোক, সেই 3টা স্ট্রোকে এই পাওয়ার স্ট্রোকের এনার্জিটাকে কাজে লাগানো যায়। এটা হচ্ছে ফ্লাইহুইল। তো গাড়িতেও যে ইঞ্জিন গুলো আছে সেটা অ্যাকচুয়ালি আউটপুট হিসেবে পাই এরকম লিনিয়ার মোশন, যাকে একটা ঘূর্ণন ক্রিয়াতে কনভার্ট করা হয়, পরে আমাদের চাকা ইত্যাদি ঘোরে। সবসময় আমি প্রিফার করি যে এটাকে একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করার। তো আমরা এই ভিডিওটাতে দেখব যে অ্যাকচুয়ালি একটা 4 স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে। এখানে যে ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে একটা ডিজেল ইঞ্জিন। তো আমরা ভিডিওটা অন করি আর ধাপে ধাপে আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় কি হচ্ছে। ডিজেল ইঞ্জিন হচ্ছে যে খুবই ভার্সেটাইল একটা ইঞ্জিন এবং খুবই ইকোনমিক্যাল। আর এখানে আমরা, যেহেতু নামটাই ডিজেল ইঞ্জিন, আমরা সাধারণত ট্রাকে যে সকল ইঞ্জিন ব্যবহার করি সেগুলো কিন্তু ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোতে ওয়ার্কিং ফ্লুইড অর্থাৎ অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে যার কেমিক্যাল এনার্জিটাকে আমরা ইউজ করব সেটা হচ্ছে ডিজেল। তো এখানে আমার যে জ্বালানি যখন হচ্ছে যে পোড়ানো হয়, তখন সেই কেমিক্যাল এনার্জিটাকে আমরা হিট এনার্জিতে কনভার্ট করি। তো আমরা আসলে এই যে 4টা সিলিন্ডার এখানে আছে, 1 2 3 4টা সিলিন্ডার, 4টা সিলিন্ডারের জন্য 4টা অ্যারেঞ্জমেন্ট আছে। সেখানকার লিনিয়ার মোশনকে রোটারি মোশন করার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা আগে দেখে নিই যে একটা সিলিন্ডার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা সিলিন্ডার। সেই সিলিন্ডারে আমার, এটা হচ্ছে পিস্টন প্রথমটা, আর এটা যে রড সেটা হচ্ছে কানেক্টিং রড। কানেক্টিং রডটা এই পিস্টনের সাথে একটা পিন দ্বারা আটকানো আছে, আর তার নিচে আছে ক্র্যাঙ্ক পিন এবং একটা সিলিন্ডার আছে। তো এখানে যে মেকানিজমটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম। এখানে লিনিয়ার মোশনটা
রোটারি মোশনে কনভার্টেড হয়ে যায়। তো লিনিয়ার মোশনটা আমার এখানে রোটারি মোশনে কনভার্ট হয়ে গেল। তো আমাদের ইঞ্জিন ব্লকে এই সিলিন্ডারটা ভিতরে ফিক্সড করা থাকে। আমার যে পিস্টনটা আছে এই পিস্টনটা এর উপর দিয়ে মুভ করতে থাকে। তো এখানে অ্যাকচুয়ালি দুইটা ভালভ আছে, একটা হচ্ছে ইনলেট ভালভ, একটা হচ্ছে এক্সস্ট ভালভ। আর এর মাঝামাঝি যে অংশটা আছে সেই অংশে আছে আমার ফুয়েল ইনজেক্টর। তো এটা হচ্ছে ইনটেক পোর্ট, এটা হচ্ছে এক্সস্ট পোর্ট। ইনলেট ভালভের কাজ হচ্ছে যে এর বাইরে থেকে যে আমার এয়ার এবং ফুয়েল মিক্সচার আছে সেই মিক্সচারটা আমার ভিতরে প্রবেশ করে। আর এক্সস্ট পোর্ট দিয়ে এখানে যে এক্সপ্লোশনটা হয় সেই এক্সস্ট গ্যাসটা বেরিয়ে যায়। যখন আমার হচ্ছে যে ইনলেট ভালভটা খুলে যায় তখন বাইরে থেকে আমার যে রিচ অক্সিজেন কন্টেন্ট সহ যে বাতাসগুলো আছে সেই বাতাসটা আমার ইঞ্জিনের ভিতর প্রবেশ করে। তারপরে ইনলেট ভালভটা বন্ধ হয়ে যায়। এটাকে অনেক সময় বলা হয় ইঞ্জিন ব্রিথ করা, বা আমরা যখন এই রিচ অক্সিজেন কন্টেন্ট সমৃদ্ধ যে এয়ারটা আছে আমরা ইঞ্জিনের ভিতরে বা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাচ্ছি তখন আমরা কি বলতেছি এই ইঞ্জিনটা যেন শ্বাস নিচ্ছে। কারণ আলটিমেটলি আমার এই এয়ার এবং যে অক্সিজেন সেটাই অ্যাকচুয়ালি ইঞ্জিনকে রান করতে সাহায্য করে। তো রিটার্ন স্ট্রোকে যেটা হবে, রিটার্ন স্ট্রোকের ক্ষেত্রে এক্সস্ট ভালভ এবং ইনলেট ভালভ দুইটাই ক্লোজ থাকে। অর্থাৎ এই যে দুইটা ভালভ এরা পরস্পর ক্লোজ থাকে। তো আপনার এখানে ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে অক্সিজেন কন্টেন্ট, রাইট? কোনো জ্বালানি নাই কিন্তু ভিতরে, কেবল বাতাস। তো যখন আমাদের পিস্টন উপরে ওঠা শুরু করে তখন এই অংশটা কম্প্রেসড হয়। এখন বাতাসকে যখন চাপ দেওয়া হয় তখন এখানে হচ্ছে যে প্রচন্ড উত্তাপ সৃষ্টি হয়, বা এর নিজের প্রেসার এবং টেম্পারেচার দুটাই বেড়ে যায়। এবং এই স্ট্রোকটা হচ্ছে কম্প্রেশন স্ট্রোক। আমরা চারটা স্ট্রোক নিয়ে কথা বলতেছিলাম। একটা হচ্ছে ইনটেক স্ট্রোক বা ইনলেট স্ট্রোক, তারপর হচ্ছে কম্প্রেশন স্ট্রোক। তো এটা হচ্ছে সেই 2 নাম্বার স্ট্রোক যেখানে আমার এয়ারের মিক্সচার যেটা সেটা কম্প্রেসড হবে। তো যেহেতু কম্প্রেসড হচ্ছে এখানে উত্তাপ বেশি, তো একটা পর্যায়ে যখন এর তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন আমরা এখানে যে ফুয়েল ইনজেক্টর আছে সেখান দিয়ে আমরা এই বাতাসে ফুয়েলকে স্প্রে করি। এই কম্প্রেশন স্ট্রোকে বাতাসের তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে আমার ফুয়েলকে জ্বালাতে হলে কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো আগুনের স্ফুলিং এর দরকার হয় না। অর্থাৎ কেবলমাত্র বাতাসের উত্তাপটাই এই জ্বালানিকে পোড়াতে যথেষ্ট। এটা হচ্ছে কম্প্রেশন স্ট্রোক। অর্থাৎ এই কম্প্রেশন স্ট্রোকে প্রেসারটা হচ্ছে যে প্রায় 40 ব্যারোমিটারের কাছাকাছি এবং তাপমাত্রা হয়ে যায় প্রায় 550 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রাটা হচ্ছে সেলফ ইগনিশন ভ্যালু বলা হয়। অর্থাৎ যেই তাপমাত্রায় একটা জ্বালানি নিজে নিজে জ্বলতে শুরু করে। তো ডিজেলের যে সেলফ ইগনিশন টেম্পারেচার সেটা হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস, যদি সেখানে প্রেসারটা 40 বা আরো হয়। অর্থাৎ এই তাপমাত্রায় আমার জ্বালানি এবার নিজে থেকে জ্বলতে শুরু করবে। এই কারণেই আমরা এই সময়টাতে অ্যাটমাইজড ফর্ম অর্থাৎ খুবই সূক্ষ্মভাবে আমরা অল্প পরিমাণ ডিজেলকে আমরা এই সিলিন্ডারের ভিতরে পাঠাই, এবং আমার হচ্ছে যে ফুয়েলটা সেটা খুব স্বাভাবিকভাবে জ্বলতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়ে যায়। এই যে এক্সপ্লোশন অর্থাৎ যে বিস্ফোরণটা হয় এর কারণে সেটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব না, আনকন্ট্রোলেবল একটা এক্সপ্লোশন হয় এই পর্যায়ে। এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এর প্রেসার আরো বেড়ে যায় এবং টেম্পারেচারও আরো বেড়ে যায়। অর্থাৎ একটা বিশাল ধাক্কা তৈরি হয়। আমরা জানি হিট আমাদেরকে একই সাথে মেকানিক্যাল ওয়ার্ক দিতে পারে। তো যেহেতু টেম্পারেচার এত বেড়ে যায় সেই কারণে টেম্পারেচারের মান হয় 2500 ডিগ্রি সেলসিয়াস এবং এর প্রেসারটা দাঁড়ায় 150 বার। তো যেরকম বলতেছিলাম যে আমার এই হাই প্রেসার যে ফ্লুইডটা আছে সেটা হচ্ছে পিস্টনকে নিচের দিকে নামিয়ে দেয়। অর্থাৎ আমার এই পর্যায়ে যখন আমার পিস্টন নেমে গেল তখন আমরা পেলাম মেকানিক্যাল এনার্জি।
এবং এটাই হচ্ছে একমাত্র স্ট্রোক যেখানে আমার যে পিস্টন সেটা হচ্ছে যে অ্যাবজর্ব করলো পাওয়ার। তার এই কারণে আমরা এই স্ট্রোকটাকে বলতেছি পাওয়ার স্ট্রোক। তো এই সিস্টেমের ইনার্শিয়ার কারণে, অর্থাৎ সিস্টেমের যে গতিশীলতা, সেই গতিশীলতার কারণে এই সিস্টেম গতিশীল থাকতে চাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এই সিস্টেমে, এবং সেই কারণেই ডিউ টু দ্য ইনার্শিয়া অফ দিস সিস্টেম দ্য পিস্টন উইল মুভ আপওয়ার্ডস। এবং আমাদের যে এক্সস্ট গ্যাসগুলো আছে, অর্থাৎ এই পোড়ানোর পরে যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলো এক্সস্ট পোর্ট যেটা আছে, অর্থাৎ এই বাইরের যে পোর্টটা আছে সেটা দিয়ে বেরিয়ে যেতে শুরু করে। অর্থাৎ এইবার আমার কিন্তু এক্সস্ট পোর্টটা খুলে যেতে হবে, না হলে তো আমার এই এক্সস্ট গ্যাস যেটা আছে সেটা বেরোতে পারবে না। তো আমরা যদি প্রথম থেকে দেখতে চাই যে আমার 4টা স্ট্রোক আছে। একটা হচ্ছে সাকশন স্ট্রোক, যেখানে আমরা বাতাসের অক্সিজেনকে ভিতরে প্রবেশ করালাম, তারপরে সেটা কম্প্রেসড হলো যখন দুইটা ভালভই ক্লোজ। দুইটা ভালভ ক্লোজ থাকলেই তো কম্প্রেস হবে, তাই না? কারণ যদি একটা ভালভও খোলা থাকে তাহলে যেই ঘটনা ঘটবে যে গ্যাসটা বেরিয়ে যাবে। তো কম্প্রেশন স্ট্রোকে বাতাসটা কম্প্রেসড হয়, টেম্পারেচার বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়। তারপরে আসে হচ্ছে পাওয়ার স্ট্রোক, অর্থাৎ আমি যখন এই জ্বালানিকে অ্যাটমাইজড আকারে স্প্রে করলাম এবং স্প্রে করার কারণে এক্সপ্লোশন হলো, এবং এই এক্সপ্লোশনটা আমার এখানে কালো ধোঁয়ার সৃষ্টি করলো, বা আমার এই এক্সপ্লোশনটার কারণে আমি হচ্ছে পাওয়ার তৈরি করতে পারলাম। আর এই পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা অ্যাবজর্ব করলো কে? এই পিস্টন। আর এই যে জ্বালানির পরবর্তী যে জ্বালানির যে রেসিডিউ অর্থাৎ প্রোডাক্ট, সেটা কিন্তু কালো ধোঁয়া আকারে বেরিয়ে গেল এক্সস্ট পোর্ট দিয়ে, এবং এই স্ট্রোকটাকে আমরা বলতেছি এক্সস্ট স্ট্রোক। তো এটা কিন্তু সবসময় রিপিটেটিভ চলতে থাকে একটা ইঞ্জিনের ভিতর। যখন এই 4টা ধাপ শুরু হয় একবার, তখন এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেকেন্ডে অনেকবার হতে পারে এই একই ঘটনা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমি এই ইঞ্জিন থেকে পাওয়ার পাচ্ছি কেবলমাত্র একটা ধাপে, সেটা হচ্ছে পাওয়ার স্ট্রোকে, রাইট? যদি কেবল একটা ধাপেই আমরা পাওয়ার পাই, তাহলে যে ঘটনাটা ঘটবে, আমার ইঞ্জিন একবার চালু হবে, বন্ধ হবে, চালু হবে আর বন্ধ হবে, রাইট? তো আমার এটা দরকার হচ্ছে কন্টিনিউয়াস পাওয়ার। সে কারণে একটা সিলিন্ডার না রেখে 4টা বা 8টা, ইট ডিপেন্ডস যে কোথায় আমরা ব্যবহার করতেছি তার উপর। তো এরকম একাধিক স্ট্রোক যাতে পাওয়া যায়, একাধিক পাওয়ার স্ট্রোক, সে কারণে একাধিক সিলিন্ডার ইউজ করা যেতে পারে। অর্থাৎ আমাদের এখানে 4টা সিলিন্ডার যারা, তারা হচ্ছে 4 ধরনের ফায়ারিং অর্ডার বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা অংশে এই স্ট্রোক গুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চলতে শুরু করবে। অর্থাৎ প্রথমটাতে যদি আমার পাওয়ার স্ট্রোক চলতে থাকে, হয়তো শেষেরটাতেও পাওয়ার স্ট্রোক চলতেছে, আর মাঝখানের দুইটাতে পাওয়ার স্ট্রোক পরে হবে। তাতে সুবিধা কি? তাতে সুবিধা হচ্ছে যে প্রথমটার পাওয়ারের কারণে দ্বিতীয়টা উপরে যেতে পারবে, আবার দ্বিতীয়টা বা তৃতীয়টা উপরে উঠতে পারবে। তো অর্থাৎ প্রত্যেকটা অংশে আলাদা আলাদা ভাবে আমরা পাওয়ার স্ট্রোক পাচ্ছি, এবং সেটা কন্টিনিউয়াসলি পাচ্ছি, কেবলমাত্র একবারই পাওয়ার পাচ্ছি না। তো যেমন এখানে ওরা যেটা দেখাচ্ছে যে মডেলটা, তাতে সাকশন, কম্প্রেশন, এক্সস্ট আর পাওয়ার, এই 4টাই আলাদা আলাদা ভাবে হচ্ছে আলাদা আলাদা সময়ে, রাইট? তো এই যে 4টা সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, এটাকে 4 সিলিন্ডার ইঞ্জিন বলা হয়। অর্থাৎ আমার এখানে পাওয়ার ইউনিফর্ম হওয়া শুরু করে, অর্থাৎ সবসময় কন্টিনিউয়াসলি যাতে আমার ডিভাইসটা থেকে পাওয়ার আসতে থাকে। তার মানে কি, আমার সিলিন্ডার যত বাড়বে, অর্থাৎ তাহলে আমার এই পাওয়ার যেটা আছে, এই পাওয়ারের যে কার্ভটা সেটা তত স্মুথ হবে। অর্থাৎ কেবল একটা পাওয়ার তৈরি হলো আর বাকি সময় পাওয়ার নাই, এরকম ঘটনা ঘটবে না। যেমন এই সিলিন্ডারটাতে আমার ফায়ারিং অর্ডার হচ্ছে 1342, তার মানে 1 নাম্বার সিলিন্ডারে ফায়ার হবে, তারপরে 3 নাম্বার সিলিন্ডারে ফায়ার হবে, তারপর 4 নাম্বার সিলিন্ডারে ফায়ার হবে, তারপর 2 নাম্বার সিলিন্ডারে ফায়ার হবে। তাও আমাদের এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারগুলো একটা ইঞ্জিন ব্লকের ভিতর থাকে, অর্থাৎ একটা ব্লক যেটা এই ইঞ্জিনকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। আর উপরে আমার এই যে 2টা লাঠির মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভালভ, যে আমাদের এখানে একটা ফ্লাই হুইলকে ব্যবহার করতে হয়
এই ফ্লাইহুইলের কাজ কি? আমার এই যে এক্সেস পাওয়ার, প্রত্যেকটা ধাপে তো একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার দরকার হয়, কিন্তু একটা ধাপে খুব বেশি পাওয়ার তৈরি হয়। পরবর্তী ধাপটা চালাতে হলে হয়তো অত পরিমাণ পাওয়ার দরকার নেই, তখন কি করব? এই পাওয়ারটা তো নষ্ট হয়ে যাবে, রাইট? এই পাওয়ারটাকে সেভ করতে হয়। তো সেটা আমরা যে ডিভাইসে সেভ করি সেটাকে আমরা বলতেছি ফ্লাইহুইল। অর্থাৎ এই যে নীল কালারের যে চাকাটা আছে সেটা হচ্ছে ফ্লাইহুইল। তো এই ফ্লাইহুইল আমাকে কি করবে, এই যে পাওয়ারটা আছে সেটা যাতে প্রত্যেকটা ধাপে মোটামুটি সুষম বন্টন করা যায়। আমাদের এই সিলিন্ডার গুলো ওঠানামা করতেছে, এখানে কিছু ডাইনামিক ইমব্যালেন্স তৈরি হয়। কোথায় তৈরি হয়? এই ক্র্যাঙ্কশ্যাফটে। তো সে কারণে এখানে হচ্ছে একটা কাউন্টার ওয়েট ইউজ করা হয়। অর্থাৎ আমার যে উপরের দিকে উঠতেছে আর নিচের দিকে নামতেছে, তো এই কারণে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়, একটা মোমেন্ট তৈরি হয়। তো এতে ডাইনামিক ইমব্যালেন্স তৈরি হওয়া সম্ভব, কারণ এক একটা এক এক দিকে কাজ করতেছে। তো এই কারণে প্রত্যেকটা পার্টের সাথে আমাদের একটা করে কাউন্টার ওয়েট দিয়ে দিতে হয়, যেটার কাজ থাকে এই মোমেন্টের বিপরীতে একটা রেজিস্টিং মোমেন্ট দিয়ে দেওয়া, যাতে এই পুরো ব্যাপারটা যে ইমব্যালেন্সিং আছে সেটাকে ব্যালেন্স করতে পারে। অর্থাৎ আমরা এখানে একটা কাউন্টার ওয়েট দিয়ে এই ইমব্যালেন্সিংটাকে ব্যালেন্স করছি। তাহলে এই ভালভটা কিভাবে খুলবে আর কিভাবে বন্ধ হবে? এটা কি হাত দিয়ে খোলা বন্ধ করা সম্ভব? এটা কিন্তু সম্ভব না। অর্থাৎ আমার গাড়িতে যখন আমি একটা হোন্ডা যখন স্টার্ট দিচ্ছি কিক দিয়ে, তখন কিন্তু এই ইঞ্জিনের ভালভ প্রতি মুহূর্তে টেনে খোলা আর টেনে বন্ধ করা এটা সম্ভব না। তো সে কারণে আমার একটা মেকানিজম লাগে, সেটা হচ্ছে ক্যাম মেকানিজম বলা হয়। এই ক্যাম শ্যাফটের যে এখানে একটা উঁচা অংশ থাকে, সেটা যখন ঘুরে ঘুরে এই অংশটাকে প্রেস করে, এখানে একটা স্প্রিং মতো থাকে। তো এটা কখনো নেমে যায়, কখনো উঠে যায়। তো ক্যাম শ্যাফট দিয়ে এই ভালভের যে খোলা বন্ধ হওয়া সেটাকে কন্ট্রোল করা হয়। এই যে ঘুরলো, এই যে এটা নিচে নামতেছে, ক্যাম শ্যাফটটা পাওয়ার নাই ইঞ্জিন থেকেই। তো এটাকে বলা হয় টাইমিং বেল্ট। এই টাইমিং বেল্টটা এমন ভাবে অ্যাডজাস্ট করা থাকে যাতে আমার কখন কোন ভাবটা খোলার দরকার বা কোন ভাবটা বন্ধ হওয়া দরকার সেটাকে অপারেট করতে পারে। এই কারণে এই বেল্টটাকে আমরা বলতেছি টাইমিং বেল্ট। অর্থাৎ আমার যে ক্র্যাঙ্কশ্যাফটের যে এখানে স্পিড দরকার হবে সেটা কিন্তু অবশ্যই এই ক্র্যাঙ্কশ্যাফটের যে স্পিড আছে সেটার অর্ধেক, অর্থাৎ হাফ অফ দ্য স্পিড অফ ক্র্যাঙ্কশ্যাফট। ক্যামশ্যাফট অর্থাৎ ভালভটাকে যে রান করবে তার স্পিড কত হবে? তার স্পিড হবে আমার ক্র্যাঙ্কশ্যাফটের স্পিডের অর্ধেক। তো আশা করতেছি যে ডিজেল ইঞ্জিনের বা মোর প্রিসাইসলি ফোর স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা হলো, যে এটার সাকশন, কম্প্রেশন, এক্সপানশন আর এক্সস্ট এই চারটা স্ট্রোকে ইঞ্জিনটা কাজ করবে। মেইনলি সে পাওয়ার দিবে তার কম্প্রেশন স্ট্রোকে, এক্সপানশন স্ট্রোকে সে ধাক্কা হবে, অর্থাৎ এটাই হচ্ছে আমার পাওয়ার স্ট্রোক। আর কম্প্রেশন স্ট্রোকে আমার ফুয়েলটা বার্ন হবে, তারপরে এক্সস্ট স্ট্রোকে আমার যে এক্সস্ট গ্যাস আছে সেটা বেরিয়ে যাবে। আমরা দেখে ফেললাম যে ফোর স্ট্রোক ইঞ্জিনের যে চারটা ধাপ আছে, সাকশন, কম্প্রেশন, এক্সপানশন আর এক্সস্ট কিভাবে কাজ করতেছে। তো যদি একটু নিজের ভাষায় রিক্যাপ করি তাও আমরা বলতে পারি এই যে চারটা স্ট্রোক, ইনটেক মানে হচ্ছে যে আমার ইনলেট ভালভ দিয়ে এয়ার মোর প্রিসাইসলি অক্সিজেন সিলিন্ডারের ভিতর প্রবেশ করবে, এটা হচ্ছে ইনটেক স্ট্রোক। এই ধাপে ইনটেক ভালভটা খোলা থাকে। তারপর যখন কম্প্রেস করতে শুরু করব তখন দুইটা ভালভই বন্ধ থাকে এবং এই পিস্টনটা উপরের দিকে ওঠা শুরু করে। এই পর্যায়ে যেহেতু কম্প্রেসড হয় অর্থাৎ চাপের পরিমাণ বেশি, কাজেই তাপের পরিমাণও বেশি, এবং উত্তাপের পরিমাণ বেশি হওয়ার কারণে ফুয়েল ইনজেক্টর দিয়ে আমরা ফুয়েল যখনই স্প্রে করি তখন সেটাতে আগুন ধরে যাবে। আগুন ধরে যাওয়ার কারণে সেই ধাক্কাটা চলে আসবে পিস্টনের গায়ে, পিস্টনটা নিচে নেমে যাবে, আর এক্সস্ট ভালভ দিয়ে আমার যে এক্সস্ট গ্যাস আছে সেটাও বেরিয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ফোর স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে। এবার আমরা যখন টু স্ট্রোক ইঞ্জিন নিয়ে পড়তেছিলাম তখন আমরা বলতেছিলাম যে ভালভ টাইমিং ডায়াগ্রাম বলে একটা ব্যাপার আছে। এখানে যেমন টপ ডেড সেন্টারে কখন পৌঁছেছে, বটম ডেড সেন্টারে কখন পৌঁছেছে, এখানে কোন পর্যায়ে এক্সপানশন, কোন পর্যায়ে এক্সস্ট বা কোন পর্যায়ে কম্প্রেশন, এই ব্যাপারগুলো দেখছিলাম। ঠিক একইভাবে ফোর স্ট্রোক ইঞ্জিনেও আমার একটা ভালভ টাইমিং ডায়াগ্রাম আছে। এখানে যে দুইটা ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করতেছি দুইটাই কিন্তু আসলে আইডিয়াল ভালভ টাইমিং ডায়াগ্রাম, অর্থাৎ যেরকমটা হওয়ার কথা, কিন্তু বাস্তব নয়। বাস্তব ডায়াগ্রামটাও আমরা দেখব, তবে আমরা আগে আইডিয়াল ডায়াগ্রামটা বুঝে নিই। তো এখানে
যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এখানেও টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টার বলে ব্যাপার কিছু আছে। তো আপনাদের আমি আবার একটু মনে করাই দিতে চাই যে একটা সিলিন্ডারে থাকে একটা পিস্টন। এটা হচ্ছে পিস্টন। এই পিস্টন হচ্ছে ওঠানামা করতেছে। পিস্টন কোন বরাবর ওঠানামা করতেছে? এই সিলিন্ডার বরাবর ওঠানামা করতেছে। এখন এই পিস্টনটা সর্বোচ্চ যেই পর্যায় পর্যন্ত ওঠানামা করতে পারে, সে এই পয়েন্ট পর্যন্ত হয়তো ওঠানামা করতে পারে, এটাকে আমরা বলতেছি টপ ডেড সেন্টার। আর যে সর্বনিম্ন অংশ পর্যন্ত সে পৌঁছাতে পারবে সেটাকে আমরা বলতেছি বিডিসি, দ্যাট ইজ বটম ডেড সেন্টার। তাহলে টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টারকে দুইটা প্রান্তে রেখে আমরা এই স্ট্রোক গুলোকে অবজার্ভ করব। প্রথমে কি ঘটনা ঘটবে? ইনলেট ভালভ খুলে যাবে। ইনলেট ভালভ যখন খুলে যাবে তখন হচ্ছে যে আমার সাকশন হবে, অর্থাৎ আমরা বাতাসের যে অক্সিজেন আছে সেটাকে ক্যারি করে সিলিন্ডারের ভিতর নিয়ে আসবো। এই যে সাকশন স্ট্রোক, এই পুরো স্ট্রোকটাকে আমরা যেহেতু আইডিয়াল স্ট্রোক ধরতেছি, তাহলে এই পুরো স্ট্রোকেই যখন শেষ হবে তখন আমার ইনলেট ভালভটা ক্লোজ হবে, রাইট? তাহলে এটা হচ্ছে সাকশন স্ট্রোক। এই পুরো অংশে আমরা বাতাসের অক্সিজেনটাকে নিচ্ছি। আমি একটু লাইন ড্র করে দেখাই। এই অংশটাতে আমার হচ্ছে যে ফুয়েল যেটা আছে সেই ফুয়েলটা ভিতরে প্রবেশ করতেছে। যখন ফুয়েল না, এয়ার প্রবেশ করতেছে। ফুয়েল প্রবেশ করে, তবে সেটা হচ্ছে পেট্রোল সাইকেলে বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। তো যখন প্রবেশ করা শেষ, সেই পর্যায়ে আমার ইনলেট ভালভ যেটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। ইনলেট ভালভ ওপেন এন্ড ইনলেট ভালভ ক্লোজ। এই স্ট্রোকটা হচ্ছে সাকশন স্ট্রোক। এই দুইটা ভালভই ক্লোজ। দুইটা ভালভ কি কি? একটা হচ্ছে এক্সস্ট ভালভ, ইনলেট ভালভ। এই দুইটা ভালভ যখন যে পর্যায়ে ক্লোজ থাকে তখন আমার হবে কম্প্রেশন, অর্থাৎ এই বরাবর। কম্প্রেশন যখন হচ্ছে, কম্প্রেশন শেষ হওয়ার একদম লাস্ট পর্যায়ে এখানে ইগনিশন হবে, অর্থাৎ জ্বালানিকে আমরা ইগনাইট করব। এই পয়েন্টে এসে ইগনিশন হলো, তারপরে যেটা হবে সেটা হচ্ছে এক্সপানশন, অর্থাৎ এই পিস্টনটা এবার নিচে নামা শুরু করবে, রাইট? আমরা যদি এই চিত্রটা আবার দেখি যে আমার কম্প্রেশন হলো, এখানে আমার জ্বালানি পোড়ানো হয়েছে, এবার কি হবে? এক্সপানশন, অর্থাৎ সে নিচে নামা শুরু করবে। এই পর্যায়ে এক্সপানশন হবে। তাহলে আমার এক্সপানশন হওয়া শুরু করছে। এই পুরো স্ট্রোকে যখন এক্সপানশন হওয়া শেষ, সেই মুহূর্তে এসে আমার এক্সস্ট ভালভ যেটা সেটা ওপেন হয়ে গেছে। এই যে ভালভটা এই পর্যায়ে ওপেন হয়ে গেছে, তারপর আস্তে আস্তে যখন ওঠা শুরু করে তখন এই পোর্টটা দিয়ে এক্সস্ট গ্যাসটা বেরিয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমার ভালভ টাইমিং ডায়াগ্রাম, থিওরিটিক্যাল ভালভ টাইমিং ডায়াগ্রাম ফর 4 স্ট্রোক ইঞ্জিন। এখানে টিডিসি মানে টপ ডেড সেন্টার, বিডিসি মানে বটম ডেড সেন্টার, আইভিও দ্যাট ইজ ইনলেট ভালভ ওপেন্স, আইভিসি মানে ইনলেট ভালভ ক্লোজ, ইভিও দ্যাট ইজ এক্সস্ট ভালভ ওপেন্স, ইভিসি তার মানে এক্সস্ট ভালভ ক্লোজেস, আইএস মিন্স ইগনিশন স্টার্টস, আর এফআই মিন্স ফুয়েল ইনজেকশন, অর্থাৎ যে পয়েন্টে আমরা ফুয়েল ইনজেকশন করব বা ইগনিশন করব। ইগনিশন হচ্ছে স্পার্ক প্লাগ দিয়ে হয়। আমরা পেট্রোল সাইকেল যখন পড়বো তখন এই ব্যাপারটা ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি আমরা কি বলতেছি। আর ফুয়েল ইনজেকশন হয় ডিজেলের ক্ষেত্রে। পরবর্তী ক্লাসে আমরা আইসি ইঞ্জিনের যে বাকি আলোচনাটুকু ইন্ট্রোডাক্টরি লেভেলের আলোচনাটুকু কন্টিনিউ করব।